উদয়পুর গ্রামে স্বপ্না নামে একটি বউ তার শ্বশুর বাড়িতে থাকত। কিন্তু স্বপ্নার শ্বশুর বাড়ি থেকে কখনোই সম্মানই পেত না, কেউ তাকে ভালোবাসত না। সব সময় শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে অত্যাচার করত। সেটা শুধু এজন্য যে সে দেখতে সুন্দর ছিল না, তার গায়ের রং ছিল খুবই কালো। কিন্তু স্বপ্নার স্বভাবে ছিল অনেক বেশি ভালো। এরপরেও স্বপ্না সবার অত্যাচারকে হাসি মুখে সহ্য করে নিয়ে সবার জন্য কাজ করত। স্বপ্নার ভেতরে যতই কষ্ট থাকুক না কেন, মুখে ছিল সব সময় হাসি, সব সময় সবার সহযোগিতা করত। বাড়ির সকল কাজ একার হাতেই করত, সবাইকে রান্না করে খাওয়াতো, সবার কাপড় পরিষ্কার করত, ঘরদোর পরিষ্কার করত। এভাবে অনেক দুঃখে কষ্টে স্বপ্নার দিন কাটছিল। একদিন স্বপ্নার ননদের কিছু ফ্রেন্ডসরা তার বাসায় এসে আড্ডা করছিল। তখন স্বপ্না তাদেরকে দেখে ভাবতে লাগলো, আরে রে, ঘরের মধ্যে কি হচ্ছে? দেখছি জুহি আপুর অনেকগুলো ফ্রেন্ড এসেছে, সবাই মিলে আড্ডা করছে, পার্টি হচ্ছে। এ কি, আমি এখনো পর্যন্ত ওদের খাবার দিতে পারলাম না। যাই, তাড়াতাড়ি কিছু রান্না করে ওদের কাছে নিয়ে যাই, নিশ্চয় ওদের ক্ষুধা পেয়েছে, খেলে খুশি হবে। স্বপ্না খুবই দ্রুত খুবই টেস্টি করে পুডিং তৈরি করলো। এরপর তার তৈরি করা খাবার ডাইনিং ঘরে ডাইনিং টেবিলে রেখে দিল। এরপর স্বপ্না জুহিকে ডাকার জন্য তার ঘরে গেল। দরজা খুলে ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে জুহির সব বান্ধবীরা তাকে দেখে হাসতে শুরু করলো। কিরে জুহি, এই কালো কাওয়াটার পোশাক আশাক আর গহনা দেখে তো মনে হচ্ছে না যে এবারে চাকরানি। নাকি কয়েকদিন আগে তোর ভাইয়ের বিয়ে হলো না? এটা তোর ভাইয়ের বউ রে। কিরে, দেখো সব ফ্রেন্ডসরা দেখতে কি কুচ্ছিত আর কালো। কিরে জুহি, তোর ভাইয়ের জন্য আর বিয়ে খুঁজে পাসনি নাকি? তোর ভাই যে সুন্দর, এক চটকিতে 100 মেয়ে খাড়া হইতো তোর ভাইয়ের জন্য। আর এ কি করেছিস? কেন ইচ্ছে করে তোর ভাইয়ের ভাগ্যটাকে নষ্ট করেছিস রে? হ্যাঁ জুহি, তুই দেখতে এত সুন্দর আর তোর ভাইও তো অনেক হ্যান্ডসাম, তাহলে এত কালির কলা কুচ্ছিত একটা বউকে এই বাড়িতে নিয়ে আসার কোনো দরকার ছিল বল? একে কাজ করেছিস। আর তুই কলেজের মধ্যে তো অনেক বড় বড় ঝাড়ি দিস যে আমার ভাইয়ের জন্য এরকমটা বিয়ে আনবো, যে বিয়ে এই স্কুলে একটাও নেই। কই না, তুই তো ঠিকই করেছিস, এমন ভাবে এনেছিস যে আশেপাশে কোনো জায়গায় এরকম বিয়ে পাবি না। এখন তো তোর সারাটা দিন এর সাথে থাকতে হয়, কি যে মুশকিল। এর সাথে তো 1 মিনিটও কেউ থাকতে রাজি হবে না। তোর ভাবিকে যদি গাবলা গাবলা ফেস পাউডার মাখানো হয় তবুও দেখতে কালোই থেকে যাবে, ওর কালো চামড়া কিছুতেই ঢাকতে পারবি না। এভাবে জুহির সব বান্ধবীরা একের পর এক তাকে কথা শোনাতে লাগলো। এসব শুনতে শুনতে জুহি নিজেকে অনেক বড় ইনসাল্ট মনে করলো। এতে জুহি অনেক বেশি রেগে গেল। সে সকল বান্ধবীদের সামনে তার ভাবিকে অনেক বকলো। শুধু তাই নয়, স্বপ্না জুহিকে অনেক জোরে থাপ্পড় মারল। স্বপ্না জুহির বান্ধবীদের সামনে একেবারে হতভম্ব হয়ে গেল। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। এরপরেও স্বপ্নার মুখ থেকে একটি কথাও বের হলো না। তখন জুহি স্বপ্নাকে বলল, আমি তোমাকে কতবার বলেছি যে তোমার কালির কলা কুচ্ছিত চেহারাটাকে দিয়ে মানুষের সামনে আসবে না, কিন্তু তুমি একটি কথাও শোনো না। যেখানে সেখানে তোমার ভয়ঙ্কর চেহারা নিয়ে ঢুকে পড়ো। তোমার উচিত ছিল খাবার তৈরি করে টেবিলের উপর রেখে দিয়ে আমাদেরকে কাউকে দিয়ে সংবাদ দেওয়া। সবার সামনে তোমার কালো পেস্তি চেহারাটাকে দেখানোর কোনো প্রয়োজন ছিল না। দেখো, তোমার জন্য এখন আমার কতটা ইনসাল্ট হচ্ছে আমাদের বান্ধবীর সামনে। আমার যতটা অপমান হবার তা হয়েছে, এখন তোমার ভয়ঙ্কর চেহারাটাকে দিয়ে এখান থেকে দূর হয়ে যাও, যাও। এভাবেই স্বপ্না সবসময়ই তার শ্বশুর বাড়ির লোকদের কাছ থেকে অপমানিত হতো, কিন্তু সে একটি কথাও প্রতিবাদ করত না। সে কান্না করতে করতে তার রুমে চলে আসলো। শুধু জুহি তার সঙ্গে এরূপ করে না, তার স্বামীও তাকে দেখতে পারে না। আর শাশুড়ি তো স্বপ্নাকে বাড়ির চাকর মনে করত। মোট কথা, ওই বাড়িতে স্বপ্নার অবস্থান একটি চাকরানির চেয়ে অতিরিক্ত কোনো কিছু ছিল না। এভাবে অনেক দুঃখে কষ্টে স্বপ্নার দিন কাটছিল। একদিন জুহিকে দেখার জন্য পাত্রপক্ষ আসার কথা হলো। তখন শাশুড়ি কমলা স্বপ্নার কাছে গিয়ে বলল, সৎকারব জালি, তোর চেহারার জন্য আমার বিয়েতে কোনো প্রবলেম না হয়, আর যদি কোনো অসুবিধা হচ্ছে তাহলে তোকে কি করবো তুই বুঝতেই পারছিস। আগের বার আমার বিয়ের বান্ধবীদের সামনে বিয়েকে অনেক অপমান করেছিস, এবার আর এমনটা করবি না। তাই বলছি, গোটা বাড়িকে ভালোভাবে পরিষ্কার করে রকম রকম রান্না করে সব কাজ যখন শেষ হয়ে যাবে তখন তুই বাহিরে যাবি। মেহমানদের সামনে তোর ভয়ঙ্কর কালো চেহারা নিয়ে আসার কোনো দরকার নেই।
শেষে তোকে যদি ওরা দেখে ফেলে তাহলে ভাববে আমরা টাকা পয়সার লোভে তোর মতো কুৎসিত মেয়েকে এই বাড়ির বউ করে এনেছি। যা তাড়াতাড়ি এখান থেকে বাড়ির কাজে লেগে যা। এত বড় বড় চোখ করে কি দেখছিস? কি আমি কি কোনো ভুল বলেছি নাকি? মা আমি কোথায় যাব বলুন? আমি এই বাড়ি ছেড়ে এতটা সময় কোথায় থাকবো? আপনারা তো আমাকে দেখে নিয়েছেন আমি কালো কুৎসিত, তাহলে আমার সঙ্গে কেন আপনার ছেলেকে বিয়ে দিয়েছিলেন? আপনার বিয়ে সুন্দর, ছেলে সুন্দর, আপনারা সবাই সুন্দর, তাহলে উচিত ছিল আপনাদের মতোই সুন্দরী দেখে এই বাড়িতে বউ আনা। জেনে শুনে আপনারা আমাকে বাড়ির বউ করেছেন, কিন্তু বউর মর্যাদা দেন নাই। আপনার ছেলে পর্যন্ত আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। সেও আমাকে একটু পছন্দ করে না, আমার দিকে ফিরেও তাকায় না, সব সময় আমাকে বিভিন্ন রকমের কষ্টদায়ক কথা বলে। আর আপনিও আমাকে দেখতে পারেন না, তাহলে কেন এনেছিলেন বিয়ে দিয়ে? মা আপনারা সবাই মিলে এরকম খারাপ ব্যবহার করলে তো আমার চেহারা পাল্টে যাবে না। এই কারামজালি, তুই কি ভুলে গেছিস যে কেন তোকে এই বাড়িতে বউ করে এনেছি? তোকে বউ করে এনেছি এজন্য যে ফ্রিতে একজন চাকরানিও পেয়ে গেলাম। আর আরেকটি কথা হলো, তোর বাবা আমাদেরকে এত বেশি যৌতুক দিয়েছে যার দ্বারা আমরা আরামায়েসে চলতে পারছি। তাছাড়া আমি কি পাগল ছিলাম নাকি যে তোর মতো কুৎসিত মেয়েকে এই বাড়ির বউ করতে যাব? যা এখান থেকে, অনেক কথা হয়েছে, এখন কাজে লেগে যা। কথা মতো না কাজ করলে আমার ছেলেকে বলে তোকে ডিভোর্স দেওয়াবো। একে তো দেখতে কালো, আবার তালাকের যখন অপবাদ তোর উপরে লাগবে না, তোকে আর কেউ দেখতে পারবে না সমাজের, বুঝেছিস? এজন্য বলছি সারাটা জীবন আমাদের চাকরানি হয়ে আমাদের সেবা কর। একথা বলে কমলা সেখান থেকে চলে গেল। এরপর স্বপ্না পুরো বাড়ি পরিষ্কার করলো। এরপর রকম রকমের টেস্টি খাবার তৈরি করে সে চলে গেল বাড়ির বাইরে। সে একটি গার্ডেনে একটি মাচার উপরে বসে খুবই কান্না করতে লাগলো। আমি যদি আজ সুন্দর হতাম তাহলে সবার সামনে এভাবে অপমানিত হতে হতো না, বাড়ি থেকে বের করে দিত না। আজ একটি আনন্দের মুহূর্তে আমি ওই বাড়িতে থাকতে পারতাম। হে খোদা, কেন আমাকে কালো করে পৃথিবীতে পাঠিয়েছ? আমাকে যদি একটু সামান্য পয়সা বানাতে তাহলে তোমার কি ক্ষতি হতো? কালো রোগের কারণে বাবার বাড়ি থাকতেও কত কথা শুনতে হয়েছে। কালির কয়লা কুৎসিত, বৎসরত, ডাইনি। কালো রোগের কারণে কেউ বিয়ে করবে না, কোনো ছেলে পছন্দ করবে না। বিয়ে তো হয়ে গেল, কিন্তু বিয়ের পরে আমার জীবনে আবারও আযাব চলে আসলো। কতদিন আর এরকম কষ্ট নির্যাতন মানুষের কটু কথা শুনে শুনে বেঁচে থাকবো? এর চেয়ে মরে যাও আমার অনেক ভালো। খোদা, কেন তুমি আমাকে উপরে নিয়ে যাও না? স্বপ্না এভাবে খুবই জোরে জোরে কান্না করতে লাগলো। এর মধ্যে স্বপ্না নিজে অন্য কারো কান্নার আওয়াজ শুনতে পেল। তখন স্বপ্না চোখ মুছে নিল আর এদিকে ওদিকে তাকাতে লাগলো। স্বপ্না দেখতে পেল একটি মাছুম ছোট্ট খরগোশ, যার গায়ে তীর লেগে আছে। খরগোশটি রক্তে রঞ্জিত হয়ে আছে। সে খুবই কান্না করছে ও ব্যথা পাচ্ছে। এরপর স্বপ্না তাড়াতাড়ি সে খরগোশটির কাছে গেল। খরগোশটির অনেক সেবা করলো। প্রথমে সে খরগোশটির তীরকে তুলে ফেললো, এরপর জখমের উপর পট্টি বেঁধে দিল। অনেক সেবা যত্ন করার পরে ওই খরগোশটি অনেকটা স্বস্তি পেল। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উপরওয়ালার কাছে আমি প্রার্থনা করলাম তিনি যেন সবসময় তোমাকে সুখে রাখেন। স্বপ্না সেই খরগোশটিকে সাহায্য করে সেখান থেকে উঠে একটি গাছের নিচে গিয়ে বসলো। তখন হঠাৎ করে স্বপ্না দেখতে পেল স্বপ্না যে গাছের নিচে বসে আছে ওই গাছ থেকে খুবই সুন্দরী একটি পরী জখম অবস্থায় নিচে গড়ছে। পরীকে এভাবে গড়ে পড়তে দেখে স্বপ্না খুবই আশ্চর্য হয়ে গেল। আরে রে, আমার সামনে একজন পরী। পরীজি, আপনার এই অবস্থা কেন? কে করেছে এই অবস্থা আপনার? আপনি তো একজন পরী, তাহলে আপনার জাদু শক্তির দ্বারা নিজেকে কেন ঠিক করছেন না? আমার জাদুর পাখা, জাদুর শক্তি, জাদুর লাঠি সবকিছুই একজন ডাইনি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যদি সন্ধ্যার আগে আগে আমি পরীরাজ্যে ফিরে না যাই তাহলে পরীরাজ্য থেকেও আমাকে বিতাড়িত হতে হবে, কারণ পরীরাজ্য থেকে পৃথিবীতে আসার কোনো নিয়ম নাই। আমি লুকিয়ে এসেছিলাম, এই অপরাধে আমাকে বের করে দেবে। আমি এখন কি করব? আমাকে সব হারাতে হবে, আমাকে রাজ্য ছাড়তে হবে, জাদু শক্তি হারাতে হবে। এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? কি করে বাঁচবো? আমি এখন কি করি? কেন যে আসলাম এই পৃথিবীতে? এখন আমার প্রচন্ড আফসোস হচ্ছে।
পরিজি, আপনি এভাবে কাঁদবেন না। আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারবো? যদি করতে পারতাম তাহলে নিজেকে অনেক লাকি মনে করতাম। আপনাকে এভাবে কাঁদতে দেখে আমার অনেক খারাপ লাগছে। বলুন, আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? আমাকে সাহায্য করতে হলে তো কালো পাহাড়ের পাশে জাদুর সোনার চাকির কাছে যেতে হবে। শুধু একটি মাত্রই উপায় আছে। জাদুর সোনার শাড়ি পরলে আমার পাখা আবার গজিয়ে যাবে, আমার জাদু শক্তিও ফিরে আসবে। কিন্তু আমি এটা কিছুতেই করতে পারছি না। আমি তো হাঁটতেই পারছি না, আর ওই রাস্তা অনেক ভয়ঙ্কর। জীবনের রিস্ক নিয়ে ওই কালো পাহাড়ের কাছে যাওয়া মানে মৃত্যুর দাওয়াতে রাজি হয়ে স্বেচ্ছায় মৃত্যু ডেকে আনা। জাদুর চাকির সোনার শাড়ি অনেক বেশি শক্তিশালী। শুধু এই একটি মাত্রই উপায় আছে। জাদুর সোনার শাড়ির সাহায্যে আমি সুস্থ হয়ে যেতে পারবো, আমার জীবনের সকল দুঃখ দূর হয়ে যাবে। পরিজি, আপনি চিন্তা করবেন না। আপনাকে সাহায্য করার জন্য আর আপনাকে আপনার রাজ্যে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সব করতে রাজি। আমি কালো পাহাড়ের পাশে গিয়ে জাদুর চাকির কাছ থেকে জাদুর সোনার শাড়ি এনে দেব আর আপনাকে সুস্থ করব। আপনি ফিরে যেতে পারবেন আপনার পরিবারের কাছে। এতে আমি অনেক খুশি, কারণ একজন পরিবার ছাড়া একজনের কতটা যে কষ্ট হয় তা আমি জানি, দুঃখে দুঃখে বুঝছি। একথা ভেবে স্বপ্না পরীকে সাহায্য করার জন্য কালো পাহাড়ের রাস্তার দিকে চলতে শুরু করলো। সেখানে যাওয়ার পথে স্বপ্না অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুর শিকার হতে লেগেছিল। সব বিপদকে ওভারকাম করে স্বপ্না চলে গেল কালো পাহাড়ের কাছে। সেখানে গিয়ে স্বপ্না একটি চকচকে চাকি দেখতে পেল। সেই জাদুর চাকির কাছে গিয়ে স্বপ্না বলল, হে জাদুর চাকি, আমি অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি। তোমার সাহায্য আমার অনেক দরকার। একটি পরী অনেক বিপদে আছে, তার পাখাকে কেটে নেওয়া হয়েছে। তার কাছ থেকে জাদু ছড়িয়েও হারিয়ে গেছে। এখন আপনার কাছ থেকে জাদুর শাড়ির প্রয়োজন। যে শক্তিশালী শাড়ির সাহায্যে পরী ঠিক হয়ে তার রাজ্যে ফিরে যেতে পারবে। হে জাদুর চাকি, তুমি আমাকে সাহায্য করো যাতে আমি তোমার জাদুর চাকির জাদুর সোনার শাড়ি পরীকে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে আমার জাদুর সোনার শাড়ি দেব। কিন্তু আমার একটি কথা বুঝে আসছে না, জাদুর চাকির জাদুর সোনার শাড়িতে তোমারই অনেক প্রয়োজন, তুমি পরীকে কেন দেবে? আমার কাছ থেকে জাদুর শাড়ি দিয়ে তুমি পরিধান করো, তাহলে তুমি দেখতে অনেক সুন্দরী হয়ে যাবে। সুন্দর হওয়াটা তোমার, যে সৌন্দর্যের কারণে তোমার শ্বশুর বাড়ির লোকজন কেউ তোমাকে দেখতে পারে না। আমি শুধু একটি জাদুর স্বর্ণের শাড়ি দিতে পারবো। এখন তুমি ডিসাইড করো, তুমি পরীকে দেবে নাকি তোমার নিজের দরকারে ব্যবহার করবে। হে জাদুর চাকি, আমি ওয়াদা করেছি জাদুর সোনার শাড়িকে আমি পরীকে দেব, এজন্য আমি তাকেই দেব। আমি ওয়াদা ভঙ্গকারী নয়। আমি এমনটা নয় যে লোভে পড়ে আমি আমার ওয়াদাকে নষ্ট করব। আমি এই জাদুর সোনার শাড়ি আমি পরীকেই দেব। যখনই স্বপ্না একথা বলল তখনই তৎক্ষণাৎ সেখানে সেই পরীটি চলে আসলো। কিন্তু সে পরীটি ছিল একেবারে সুস্থ। পরীকে সুস্থ অবস্থায় সেখানে দেখে স্বপ্না খুবই আশ্চর্য হয়ে গেল। এরপর পরী স্বপ্না, আমাকে এভাবে দেখে তোমার আশ্চর্য হওয়ার কোনো দরকার নেই। আমি তোমাকে পরীক্ষা দিয়েছি, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। সত্যি তুমি অনেক ভাতুর হলো কাচের মতো চকচকে। আমি যখন দেখেছি যে একজন অসুস্থ খরগোশকে সাহায্য করেছো, তখনই আমি বুঝে গেছি যে তুমি অনেক দয়ালু। কিন্তু আমি হলাম একজন পরী, আমি পরীক্ষা না করে তোমাকে সাহায্য করতে পারি না। আমি তোমার মনের সকল দুঃখের কথা শুনে ফেলেছি, এজন্য আজ থেকে জাদুর সোনার চাকির শাড়ি তোমার। আমি তোমাকে বলছি, এই জাদুর সোনার শাড়ি তুমি পরে নাও। স্বপ্না যখনই জাদুর স্বর্ণের শাড়ি পরলো, সে দেখতে খুবই সুন্দরী হয়ে গেল। তার গায়ের রং একেবারে দুধে আলতা, আর মাথায় স্বর্ণের চুল গজালো। নিজেকে এত সুন্দর হতে দেখে স্বপ্না নিজের চোখে যেন বিশ্বাস করতে পারলো না। সে খুবই খুশি হলো, খুশিতে নাচতে আরম্ভ করলো। সে পরীকে অনেক ধন্যবাদ জানালো, বলল, পরীজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি করে যে শুকরিয়া আদায় করব বুঝে পাচ্ছি না। আপনার কারণে, শুধু আপনার কারণে আমি সুন্দর হয়েছি। এই জন্য আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে ভালোবাসবে, সম্মান করবে। আজ আমার খুবই ভালো লাগছে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, আমার স্বামীও খুশি হবে আমাকে দেখে। আমার কি যে ভালো লাগছে, শুধু আপনার কারণেই আমি অন্ধকারে আলোর দিশা পেয়েছি। এরপর স্বপ্না বাড়ি চলে গেল। স্বপ্নাকে দেখে জুহি, কমলা ও তার স্বামী খুবই আশ্চর্য হয়ে গেল।
সবাই তাকে জিজ্ঞেস করলো যে এত সুন্দর বিয়ে আমাদের বাড়িতে, এটা কি করে সম্ভব, কে তুমি? এরপর স্বপ্না পরিবারের সকলের কাছে রাখি জাদুর শাড়ি ও পরীর স্বপ্নে বলল, মা, আপনি জানেন জাদুর শাকির শাড়ি অনেক শক্তিশালী, সেটা পরে আমি এত সুন্দর হয়েছি। আর এই সোনার জাদুর শাড়ির সাহায্যে অনেক টাকা পয়সা পাবো। আব্বা, এখন তো আমি দেখতে অনেক সুন্দরী হয়েছি, আর আমি আপনাকে টাকা পয়সাও দেব, তাহলে কি আপনি আমাকে ভালোবাসবেন না? বলুন আব্বা, আপনি আমাকে পুত্রবধূর সম্মান দেবেন, বলুন। এসব শুনে জুহি মনে মনে ভাবতে লাগলো, আরে রে, ওই কালের কলা কুচিটা যদি এত সুন্দর হয়ে যায় জাদুর শাড়ি পরে, তাহলে আমি তো দেখতে এমনিতে সুন্দর, আমি আরো সুন্দরী হয়ে যাব। আর জাদুর সোনা শাড়ির সাহায্যে আমি অনেক টাকা পয়সা চেয়ে নেব। আমি এত বেশি টাকা পয়সা নেব যে আমার চেয়ে সুন্দর আর ধনী এই পৃথিবীতে কেউ থাকবে না। এরপর যখন স্বপ্না ঘুমিয়ে পড়ল, তখন জুহি চুপি চুপি স্বপ্নার রুমে গেল। সে চালাকি করে জাদুর শাড়িটাকে হাতে নিয়ে তার মায়ের কাছে আসলো আর বলল, মা দেখো, আমি জাদুর সোনা শাড়ি নিয়ে এসেছি, এটা পরেই তো ভাবি এত সুন্দরী হয়ে গেছে। দেখো না, সবাই ভাবির প্রশংসা করে, আর ভাই তো একেবারে পাগল হয়ে গেছে, মনে হচ্ছে ভাবির গোলাম। মা, তাহলে আমি এটা পরে নেই, আমিও দেখতে অনেক সুন্দরী হয়ে যাব আর অনেক টাকা পয়সা পাবো। তুই ঠিকই বলেছিস মামুনি, তুই তাড়াতাড়ি পরে নে। তুই তো দেখতে এমনিতে সুন্দর, আর জাদুর সোনা শাড়ি পরলে দেখতে আরো সুন্দরী হয়ে যাবি। তাহলে জমিদারের ঘর থেকে তোর জন্য বিয়ের খোঁজ করতে আসবে। মায়ের অনুমতি নিয়েই জুহি জাদুর সোনা শাড়িকে পরে নিল। জাদুর সোনা শাড়ি পরার সঙ্গে সঙ্গে জুহি দেখতে ৮০ বছরের বৃদ্ধাতে পরিণত হলো। মুহূর্তের মধ্যে সে শাড়ি থেকেও পৃথক হয়ে গেল। এসব দেখে জুহির মা খুবই চিৎকার করতে লাগলো ও জুহিও কান্না করতে লাগলো। তখন সেখানে স্বপ্না চলে আসলো আর বলল, আরে তুমি একই অবস্থা করেছো, আমি জাদুর শাড়িটাকে লুকিয়ে রেখেছি, সেখান থেকে বের করে এনেছো। ও দিয়েছিল যদি এই জাদুর সোনার শাড়ি কোনো লোভী মানুষের হাতে যায় তাহলে উল্টো ফল দেবে, এজন্যই তো আমি লুকিয়ে রেখেছিলাম। লোভে পড়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছো, এখন আর আমার কিচ্ছু করার নেই, এখন সারাটা জীবন বৃদ্ধ হয়ে কাটাতে হবে। বৃদ্ধ ও কালো কুৎসিত হওয়ার কারণে জুহি সারাটা জীবন ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে লাগলো, আর তার মা তার জন্য কান্নাকাটি করতে লাগলো। এভাবে দুই দুষ্ট মা বেটি তাদের কুকর্মের শাস্তি পেয়ে গেল। আর জুহি তার ভালো ব্যবহারের কারণে পরীর কাছ থেকে জাদুর সোনার শাড়ি পেল। জাদুর সোনার শাড়ির মাধ্যমে স্বপ্না সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো। মা, আমার ঘুম আসছে না। কেন? আমার সোনার ঘুম আসছে না কেন? মা, একটা গল্প বলো না, আমি গল্প শুনতে শুনতে ঘুমাবো। বুঝেছি, গল্প শোনার বাহানা, তাই না? এই কথা বলে পাবনি তার মেয়েকে সুরসুরি দিতে লাগলো। পাবনি তার স্বামী রাঘব ও মেয়ে ববিতার সঙ্গে বাস করত। তাদের একটি ছোট ও সুখী পরিবার ছিল। রাঘব তার গ্রামে সবজি বিক্রি করত। হ্যাঁ, এক রাজ্যে একটি রাজা ছিল আর তার সুন্দর রানী ছিল। না মা, এই গল্প না। আরে প্রথমে শুনবে তো, পরে খুব ভালো লাগবে। আমি কোনো রাজা রানীর গল্প শুনবো না মা। তো আমার রাজকুমারী কি গল্প শুনতে চায়? এরকম কোনো গল্প বলো যার মধ্যে সুপার হিরো আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে একটি সম্পূর্ণ নতুন গল্প শোনাবো। কেমন গল্প মা, বলো বলো। এক বানর কুমারের গল্প, যে সূর্যকে ফল মনে করে সেটা খাওয়ার জন্য উড়ে চলে গেল। কি? তাড়াতাড়ি শোনাও না মা, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছি। তো অনেক দিনের আগের কথা। পাবনি ববিতাকে হনুমানের গল্প শোনাতে লাগলো, আর ববিতা এরকম গল্পই অনেক বেশি পছন্দ করত। গল্প শেষ হতে না হতেই ববিতা ঘুমিয়ে পড়ল। মেয়ে ঘুমানোর পরে রাঘব তার স্ত্রী পাবনিকে বলল, ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ঘুমিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ওকে আমি কোনো নতুন গল্প না শোনাবো ততক্ষণও ঘুমিয়ে আসে না। আসলে ওর অভ্যাস হয়ে গেছে। তো কি করব, তুমিও তো মাঝে মাঝে গল্প শোনাতে পারো, তাই না? না বাবা, আমি পারবো না। নতুন নতুন গল্প আমি কোত্থেকে বলবো রোজ? আরে এত চিন্তার কি আছে, বানিয়ে বানিয়ে যা কিছু বললেই হলো। গল্পটা একটু হাসির আর আকর্ষণীয় হলেই হলো, এতে আমাদের ববিতা অনেক খুশি হয়ে যায়। ভালোই ওকে তুমি উল্লু বানাও। ওকে উল্লু বানাবো কেন, আমি ওর মনটা আনন্দে ভরে দেই।
হ্যাঁ হ্যাঁ, উল্লু বানিয়েই তো। এসব বলছিল আর পাবনি ও রাঘব খুবই হাসছিল। পরের দিন পাবনি ববিতাকে স্কুল থেকে নিয়ে আসছিল। ওই সময় অনেক দ্রুতগামী একটি মোটর সাইকেল অনেকগুলো কাদা মেরে দিল, যেটা ছিটকে এসে পড়ল পাবনির জামাতে। এতে ববিতার অনেক রাগ হয়ে গেল। সে রাগ করে চিৎকার করে মোটর সাইকেলওয়ালাকে বলল, আরে ও মোটর সাইকেলওয়ালা আঙ্কেল, দেখেন না? আরে এই মেয়ে বলে কি? বলছি আপনি কি দেখে চলেন না? দেখুন দেখুন, দেখেছেন? আপনার জন্য আমার মায়ের কাপড় কাঁথা নষ্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো দেখতে পাইনি, এই জন্য এমনটা হয়েছে আর কি। এরপর থেকে রাস্তায় দেখে শুনে চলবেন। ভাইয়া কোনো সমস্যা নেই, আপনি এখন যান। অনেক তেজ আপনার মেয়ের, আপনার মেয়েকে ভালো করে আদব শিক্ষা দিয়েন। ঠিক আছে ভাই সাহেব, আমি আমার মেয়েকে আদব শিক্ষা দেব, আপনি যান। পাবনি ববিতার হাত জোরে করে ধরে তাকে বাড়িতে নিয়ে আসলো আর বলল, এসব কি করছিলে তুমি? আমার কি দোষ? সব দোষ তো ওই বাইকওয়ালা আঙ্কেলের। কত জোরে গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ বুঝেছি, কিন্তু মানুষের সঙ্গে এভাবে রেগে কথা বলতে নেই মা। মা, দোষ তো আঙ্কেলেরই ছিল। সব সময় তুমি আমাকে কেন ধমক দিয়ে চুপ করাও? রাস্তায় অপরিচিত আসা যাওয়া মানুষের সঙ্গে এরকম আচরণ করবে না। মা, ওই লোকটা কোনো ভালো আচরণের মানুষ ছিল না, সে ছিল বেয়াদব লম্পট। আমি হিরো হয়ে ওকে মারতে চেয়েছিলাম। আমরা দুইজন মিলে ওকে কাঁধার মধ্যে মুখ খুশে খুশে মারবো। আরে ববিতা, তুই মনে হচ্ছে অনেক শক্তিশালী হয়ে গেছিস মা। যদি আল্লাহ তাআলা তোকে শক্তি দেয় না, তাহলে তুই কি করবি মানুষের সঙ্গে? তাহলে আমি কি করবো জানো? প্রথমে তো ওই বদমাস আঙ্কেলকে আমি শেষ করে দেবই। এরপরে পৃথিবীর মধ্যে যত খারাপ বদমাস গুন্ডালুচ্চা আছে না, সবাইকে শেষ করে ফেলবো। ববিতার কথায় পাবনি হাসতে লাগলো। কিছুদিন পরে ঠিক এমনটাই হয়ে গেল। যখন ববিতা তার বাড়ির পাশে খেলা করছিল, তখন তার পাশের বাড়ির আঙ্কেল ডাস্টবিনের ময়লা নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। ঝুড়িটি ছিল ময়লা দ্বারা পরিপূর্ণ। লোকটির ঝুড়ি থেকে কিছু ময়লা ববিতার বাড়ির সামনে পড়ে গেল। এরপরে সেই লোকটি ময়লাগুলো না তুলে সেখান থেকে যেতে লাগলো। তখন ববিতা তাকে থামিয়ে বলল, আঙ্কেল, আপনার ময়লার ঝুড়ি থেকে কিছু ময়লা আমার বাড়ির সামনে পড়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিন। আরে না না, এই ময়লা আমার ছুরি থেকে পড়েনি, আমি কেন উঠাবো? কি মিথ্যে কথা বলছেন আঙ্কেল আপনি? আমি নিজের চোখে দেখলাম এই মুহূর্তে আপনার ময়লার ডাস্টবিনের ঝুড়ি থেকে তো পড়লো এই ময়লা। আরে যা 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 এখান থেকে, নইলে আমি তোকে। ববিতা আবারও লোকের সঙ্গে ঝগড়া করতে লাগলো। ঝগড়ার আওয়াজ শুনে তার মা পাবনি ভেতর থেকে বাইরে চলে আসলো। পাবনি তার প্রতিবেশীর লোকটার কাছে ক্ষমা চাইলো আর ববিতাকে নিয়ে ঘরের ভেতরে আসলো। মা, তুমি ওই আঙ্কেলকে ঝড়ে বললে কেন? দোষ তো ওনারই ছিল। আরে মামুনি, আমি তোকে কত করে বোঝাই, এরকম ঝগড়া করা ভালো কথা না। এরপরেও কেন তুই মানুষের সঙ্গে লাগিস? মা, ওই আঙ্কেলকে উচিত শিক্ষা দিয়ে বাদ দে। তুমি আমাকে শাসাচ্ছ। যাও, আমি আর তোমার সাথে কথা বলবো না। এই কথা বলে ববিতা চুপ করে তার রুমে চলে গেল আর বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। পাপনি ববিতাকে চুপানোর জন্য তার রুমে গেল। সেখানে গিয়ে দেখলো ববিতা জোরে জোরে কান্না করছে আর কিছুতেই সে তার মায়ের সঙ্গে কথা বলতে চাইছে না। তখন পাবনি ভালোবেসে ববিতাকে বলল, বেটা ববিতা, তুমি না জানতে চাও যে সবসময় আমি কেন সব কিছু সহজভাবে নেই আর সবাইকে ক্ষমা করে দিই? আচ্ছা ঠিক আছে, তোমাকে এটা বোঝাতে হইলে একটি গল্প শোনাতে হবে, আর সেটাও হলো একদম সত্য ঘটনা। আচ্ছা শোনাও তাহলে, আমাকে তাড়াতাড়ি শোনাও ওই গল্প। চলো তাহলে চলো। কিন্তু মা, গল্প বলবে তো আমাকে নিয়ে হাঁটছো কেন? হ্যাঁ, হাঁটতে থাকো আর গল্প শুনতে থাকো, ঠিক আছে? তুমি চেনো না ওই যে তোমার নানি, আমার মা? হ্যাঁ মা, নানির নাম উর্মিলা ছিল না? তুমি কি জানো তোমার নানা ওনাকে কি কি নামে ডাকতো? না না মা, আমার মনে নেই নানা নানিকে কি বলে ডাকতো। তোমার নানা তোমার নানিকে উড়ান পরি বলে ডাকতো। মা, কিন্তু কেন কেন নানিকে উড়ান পরি বলে ডাকতো না? না, এই জন্য যে তোমার নানির কাছে আশ্চর্য শক্তি ছিল।
তোমার নানি আসমানে উঠতে পারতো, যেখানে খুশি সেখানে যেতে পারতো, আর যতই ভারী জিনিস হোক সেটাকে উঠাতে পারতো। কি সত্যি বলছো মা? হ্যাঁ, চলো তুমি আমার সঙ্গে চলো, দেখাচ্ছি। এ কথা বলে পাবনি চলে গেল তার ঘরের মধ্যে, আর একটি সিন্দুক বের করলো, যার মধ্যে লাল রঙের একটি পুটলি ছিল। ববিতা, তুমি কি জানো তোমার নানি এই শক্তি কোথায় পেয়েছিল? মনে হয় কোনো বিষাক্ত পোকা নানিকে কামড় দিয়েছিল, অথবা বিজলির ঝাটকা লেগেছিল নানির গায়ে। আরে না রে পাগলি, ওনার কাছে ছিল একটি হার, জাদুর হার। আর যখনই উনি এই হার পরতেন তখনই তার গায়ে শক্তি চলে আসতো। ওই সময় পাবলির পিঠ ছিল ববিতার দিকে আর মুখ ছিল বাক্সের দিকে। পাবনি এসব বলছিল আর ওই শক্তিশালী হারকে গলায় পড়ছিল। মা, তাহলে ওই শক্তিশালী জাদুর হারটা কোথায়, আমাকে দেখাও না। এরপর যখনই পাবনি ববিতার দিকে মুখ ঘোরালো, ঠিক তখনই ববিতার চোখ পড়ল পাবনির মায়ের গলায় থাকা সেই চকচকে হারের দিকে, আর সেই হারের মধ্যে আলো চকমক করছিল। এসব দেখে ববিতা চিৎকার মেরে উঠল। আমার আম্মু সুপার হিরো! আস্তে, কেউ শুনে ফেলবে তো। কিন্তু মা, তুমি কেন এতদিন আমার কাছে এই কথা বলনি? আরে এটা কোনোদিন দরকারই হয়নি, এজন্য বেরো করিনি, বলিওনি। এখন তুমি বুঝতে পেরেছো কেন আমি কারোর সঙ্গে ঝগড়া করি না। এই হার হলো সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণে শক্তিশালী। আমরা চাই না ওই সব বোকা ও নাদান মানুষ আমার এই শক্তি দেখে ভয় পেয়ে যাক। মা, আমি উড়বো, প্লিজ আমাকে আকাশ দিয়ে উড়িয়ে নাও না মা। আচ্ছা ঠিক আছে বাবা, কালকে তোমাকে নিয়ে আকাশে উড়বো, তোমার বাবা চলে আসবে। এ কথা বলে পাবনি যখনই তার গলার হারটিকে খুলতে গেল, সে দেখলো দরজায় দাঁড়িয়ে তার স্বামী রাঘব। রাঘব যেমন খুশি ছিল তেমন ছিল ভয়ে ভয়ে। রাঘবকে দেখে ববিতা ও পাবনি চমকে গেল। আরে, আমার তো জানাই ছিল না যে আমার ঘরে একজন সুপার হিরো আছে। কসম করে বলছি আমি কাউকে বলবো না, তবে হ্যাঁ, যদি পারো সাথে আমাকেও একটু নিয়ে আকাশে উড়ো, ঠিক আছে? পাবনি পরের দিন রাত্রে দুইজনকে আকাশে ভ্রমণ করানোর জন্য ওয়াদা করলো। কিন্তু পরের দিন রাত্রে তো অন্য কিছু শুরু হলো। সন্ধ্যের আগেই অনেক ঝড় বৃষ্টি, ভূমিকম্প শুরু হয়ে গেল। এলাকার ছোট ছোট ঘরগুলো হেলতে দুলতে লাগলো। সবাই ভয় পেয়ে যার যার মাল সামানা নিয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কেউ তো সাহায্য করো। তখন কোথাও থেকে যেন একজন শাড়ি পরা মহিলা আসলো, যার মুখটা ছিল মাস্ক দ্বারা ঢাকা। সেই মহিলা উড়তে উড়তে এসে সবার ভারী ভারী মালামালকে যথাস্থানে রেখে দিল। এরপর সবাইকে বাঁচানো হয়ে গেলে সে একটি ঘরের ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে গেল। এলাকার সব মানুষ তার জন্য তালি বাজাতে লাগলো আর তাকে ধন্যবাদ দিল। কিন্তু সেই মহিলা কে ছিল শুধু জানতো ববিতা ও রাঘব।